20 বছরের সবচেয়ে খারাপ এইচএসসির ফলাফল, পাশের হার 58.83। জিপিএ 5 কমেছে প্রায় ৭৭,২০২ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ, শীর্ষে মাদ্রাসা বোর্ড। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না এনসিপি। বাস্তবায়নের আদেশ স্পষ্ট না করলে কাজে আসবে না স্বাক্ষর। কড়া নিরাপত্তায় রাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, অমোচনীয়কালীন অভিযোগ প্রার্থীদের। আমি চাই এই ক্যাম্পাসে সবাই মিলেমিশে থাকুক, ভোটে হার জিত আছে। আমরা আশা রাখছি সেটা ভোট গ্রহণ পর্যন্ত সঠিক থাকবে, ভোটের ফলাফল পর্যন্ত আমরা সেই বিশ্বাসটা রাখতে পারবো। চাকসুতে ভিপি, জিএস সহ 24টি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। এজিএস সহ 2 পদে ছাত্রদল। এবং পঞ্চম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা, কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা, সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিরা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার 58.83%, যা গত 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল। এবার জিপিএ 5 কমেছে ৭৬,৮১৪ জন। একজনও পাশ করেনি এমন কলেজের সংখ্যা 202টি, যা গত বছর ছিল 65টি। পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড আর কম কুমিল্লা বোর্ড। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন, যা গত 5 বছরের তুলনায় সবচেয়ে কম। প্রকাশিত ফল অনুযায়ী এবছর ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.৮২%, চট্টগ্রাম বোর্ডে ৫২.57%, কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬%, যশোর বোর্ডে ৫০.২০%, বরিশাল বোর্ডে ৬২.৫৭%, সিলেট বোর্ডে পাশের হার ৫১.৮৬% ও ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫১.৫৪%। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৬১%। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৬৭%। সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার ৫৮.৮৩ এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয় সেটির পাশের হার গড় ৫৭.১২। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৬৯,০৯৭ জন। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে ৫৯,২৩২ জন। এইচএসসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত জানাতে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আছেন মাসুদ আলম। শুরুতেই চলে যাব বরিশালে অমিতের কাছে। অমিত, ফলাফল নিয়ে পরীক্ষার্থীরা কি বলছেন আর অভিভাবকদের প্রতিক্রিয়া কি জানাবেন? একটু জানিয়ে রাখি, এবছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৫৭% এবং জিপিএ 5 পেয়েছে ১,৬৭৪ জন শিক্ষার্থী এবং গত বছরের তুলনায় যা কিছুটা কম। গত বছর আমরা দেখেছি যে ৮১.৮৫% শিক্ষার্থীরা কিন্তু গত বছর শতাংশ ছিল, এবছর সেটা কিন্তু কমেছে কিছুটা। এবং অন্যান্য জিপিএ 5 এর সংখ্যা যদি বলি সেটাও কিন্তু গত বছরের চেয়ে কম। এবং যারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি 10টার সময় এই আনুষ্ঠানিকভাবেই কিন্তু ফলাফল ঘোষণা করেন এবং তিনি বলেন যে গত বছরের তুলনায় এবছর পাশের হার কিংবা জিপিএ 5 এর পরিমাণ কিছুটা কমলেও এবার যে পরীক্ষা যারা পড়াশোনা করেছে তারাই ভালো ফলাফল করেছে এবং এই যে ফলাফল সেটির কিন্তু কিছুদিন পরেই আসলে এটার ফলাফল যে কিরকম হয়েছে সেটা বোঝা যাবে। এবং একটু জানিয়ে রাখি যে এবছর জিপিএ 5 এর সংখ্যা
1674 জন শিক্ষার্থী, এর মধ্যে মেয়ে ছিল 1274 জন এবং ছেলে 457 জন জিপিএ 5 পেয়েছে এবং পাশের হারেও এবার মেয়েরা এগিয়ে রয়েছে গত বছরের তুলনায়। এবং গত বছর আসলে 81.85% পাশের হার ছিল এবং জিপিএ 5 এর পরিমাণ ছিল 4167 জন। দেখা যাচ্ছে গত বছর থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যাও কিছুটা কম ছিল এবং যে পাশের হার সেটিও কিন্তু গত বছর করেছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে পাশের হার হয়েছে তাতে আসলে তারা সন্তুষ্ট এবং সবগুলো বোর্ডের তুলনায় বরিশালের যে পাশের হার সেটি তুলনামূলক ভালো, যার কারণে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা এই মুহূর্ত থেকেই আসলে ভবিষ্যতের যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করবেন এবং তারা বলছেন যে প্রশ্ন ঠিক থাকলেও যারা শিক্ষকরা ছিলেন তারা কিছুটা আসলে কড়াকড়ি গার্ড হয়েছে এবং পরীক্ষার খাতা মূল্যায়নও গতবারের তুলনায় এবছর ভালো হয়েছে বলেও দাবি করেছেন যারা শিক্ষক রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে এবছর বরিশাল বিভিন্ন কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে যে আনন্দ উল্লাস গত বছর আমরা দেখেছি, তার আগের বছর দেখেছি, সেই উল্লাসটি কিন্তু এবার আমরা যে বিভিন্ন কলেজগুলোতে ঘুরেছি আসলে সেখানে দেখতে পাইনি। তবে উৎসবমুখর পরিবেশটা না থাকলেও যারা পাশ করেছেন তারা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমেই তাদের ফলাফল জানতে পেরেছেন, যার কারণে কলেজমুখী শিক্ষার্থীর সংখ্যা এবছর খুব কম দেখছি। এবার কুমিল্লাতে চলে যাব, সেখানকার এসএসসির ফলাফল সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন মাসুদ। মাসুদ, একটু জানাবেন এসএসসির ফলাফলের সর্বশেষ। অমিত, এবছর এইচএসসির যে ফলাফল সেটি আসলে গেল কয়েক বছর তুলনায় অনেকটা আসলে কম। যদি আমি বলি গত বছরের তুলনায় এবছর পাস এবং জিপিএ 5 দুইটাই কমেছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডের যে পাশের হার সেটি হচ্ছে 48.86%। একই সঙ্গে যে আমি যদি বলি জিপিএ 5-এর কথা সেটি 2707 জন। এই দুটোই আসলে কমেছে পাশের হার এবং জিপিএ 5। আমরা এই বিষয়ে আসলে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অতীতে যে হারে আসলে বেনু কিংবা কেন্দ্র ছিল সেটি অনেকটাই কমিয়ে আনা হয়েছিল এই বছরের পরীক্ষায়, যার কারণে কিন্তু সংখ্যা কম ছিল, কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে পারেনি শিক্ষার্থীরা। একই সঙ্গে বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে গণিত এবং ইংরেজির যে প্রশ্নপত্র সেটাই আসলে শিক্ষার্থীরা খারাপ করেছে। পরীক্ষার ফলাফল সেখানে খারাপ হওয়ার কারণে সবটুকু মিলে আসলে এবারের যে ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে সেখানে আসলে তার প্রভাবটা পড়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন। তবে আমরা কয়েকজন শিক্ষক এবং অভিভাবক এবং শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগের যে জিপিএ 5 এবং পাশের হারের যে একটি হার ছিল সেটি কিন্তু এবার এসে কমেছে। তবে তারা বলছেন যে এটাই আসলে মূলত প্রকৃত ফলাফল, যা এমনটাই হয়েছে এবং যে সকল শিক্ষার্থী আসলে পাশ করেছেন তারাই মূলত মূল্যায়িত হয়েছেন, তারাই মূলত আসলে ক্লাস থেকে শুরু করে রুটিন মাফিক এবং সিলেবাস মাফিক পড়ালেখা করার কারণেই মূলত হচ্ছে যে এই ফলাফলটা এসেছে। তবে আমি জানিয়ে রাখি এবছর কুমিল্লায় শিক্ষা বোর্ডের যে ফলাফল সেখানে কিন্তু সবচেয়ে কম ফলাফল হচ্ছে নোয়াখালী জেলাতে। এই বোর্ডের আওতাধীন যে 6 জেলা রয়েছে, 6টি জেলার মধ্যে নোয়াখালীতে সবচেয়ে কম ফলাফল, এখানে 40.43% ফলাফল ছিল। এটার যে প্রভাব সেটাও কিন্তু এই শিক্ষা বোর্ডে পড়েছে। একই সঙ্গে কুমিল্লার যে বোর্ডের আওতাধীন 9টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো ধরনের শিক্ষার্থী পাশ করতে পারেনি, সেখানেও সেটার বিষয় রয়েছে। তো এ নিয়ে ছিল কুমিল্লা থেকে সবশেষ। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এতদিন ভালো ফলাফল দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এইচএসসির ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব এড়াতে পারেন না বলে জানান তিনি। এসএসসিতে আমাদের একটা বড় রকমের ফলাফল, ওই ধারাবাহিকতা এই বড় ফলাফল সেটাই করে এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু সেখানে এই জন্য এটা আমরা আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত, যে ভালো স্কুলগুলো যারা রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসব, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসব এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই আরও জুৎসইভাবে আমরা দিতে পারব।
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না এনসিপি। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আদেশ জারির সময় স্পষ্ট না করলে কাজে আসবে না স্বাক্ষর। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সকল প্রস্তুতি থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এনসিপির দাবি, সনদ বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না হলে সনদ সই দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে। জামায়াতে ইসলামী বলছে, বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না করে সই হলে জটিলতা বাড়বে। এদিকে বিএনপির দাবি, সনদ স্বাক্ষরের মাধ্যমেই দলগুলোর সকল অনিশ্চয়তা কাটবে। দলগুলোর এমন বিপরীতমুখী বাস্তবতাকে সামনে রেখেই সনদ সই অনুষ্ঠানকে ইতিহাসের সন্ধিক্ষণ বলছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। 17 অক্টোবর বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে মহান জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রায় সবগুলো রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা অংশ নেবে এই স্বাক্ষর অনুষ্ঠানে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন হলো, একদিন বাদেই যখন এই জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে, তখন সনদ ঘিরে সকল শঙ্কা কাটল কিনা? এ প্রশ্নের উত্তরেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে যে অনিশ্চয়তা রয়ে গেছে সেটা স্বীকার করে নিলেন। তবে দলগুলো বরাবরের মতো আন্তরিক থাকলে ভবিষ্যৎ কোনো সংকটকেই গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। যে কোনো প্রক্রিয়ায় ধরনের অনিশ্চয়তা তো থাকেই, সেই অনিশ্চয়তাটা কি আছে? সামান্যতা আছে, সেটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। আশা করি যে যেহেতু সনদের ব্যাপারে ভিন্ন মতগুলো যেগুলো আছে সুনির্দিষ্ট প্রস্তাবে সেগুলো সন্নিবেশিত হয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে লেখা হয়েছে, ফলে আমি শঙ্কার জায়গাটা খুব গুরুত্ব দিয়ে বা গুরুতর বলে মনে করছি না। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার দাবি, বাস্তবায়ন পদ্ধতি ঘোষণা না করে সনদে সই রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে এবং একে সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণাও বলছেন তিনি। স্বাক্ষর নিয়ে পরবর্তীতে বাস্তবায়ন পদ্ধতি সরকার স্পষ্ট না করে ধোঁয়াশার মধ্যে রেখে দিল এবং এটি তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা টানাটানির মতন অবস্থা তৈরি করবে। এটা যদি বাস্তবায়ন পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় এবং একই সাথে এটার যে আদেশ দেওয়া হবে সে আদেশের ভাষা যদি আপনার আগে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট করা না হয়, তাহলে এটি একটি রাজনৈতিক প্রতারণার মতন হবে। জামায়াতে ইসলামীর নেতারা কমিশন কর্তৃক চূড়ান্ত সনদকে অস্পষ্ট দাবি করে বলেন, সনদ বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্ট না করে স্বাক্ষর হলে নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। বল এখন সরকারের কোর্টে, ওনারা ঠিক করবেন যে গণভোটটা কি এখন হবে না কখন হবে, না গণভোট ছাড়া কোনো কিছু ওনাদের কাছে আছে। আমাদের জানা মতো এর বাইরে আসলে কোনো কিছু নাই। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে। তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। কেউ যদি বলে আমার এটা না হলে আমি সই করব না, দিস ইজ দ্য প্রবলেম। এদিকে বিএনপির বর্ষিয়ান এই নেতা বলছেন, সনদে সই হয়ে গেলে রাজনৈতিক জটিলতা কমে আসবে। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দলগুলোর ভিতর যে আস্থার সংকট আছে সেগুলোও কাটবে বলে মনে করছেন তিনি। সকল দলের সাথে আলাপ আলোচনা করে একটা এই সিদ্ধান্তে আসছে, তাই এখানে আর কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হবে না বলে আমার বিশ্বাস। যখন এই জুলাই সনদ দস্তখত হয়ে যাবে তখন তো এটা লিপিবদ্ধ থাকবে এখানে, তাই এরপরে আমার মনে হয় কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব আমার মনে হয় কারো থাকবে না। শেষ মুহূর্তে এসেও রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দেখা গেলেও কমিশনের সহসভাপতি সনদ সই অনুষ্ঠানকে দেখছেন ইতিহাসের সন্ধিক্ষণ হিসেবে। এ সনদের মধ্য দিয়েই বাংলাদেশ টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে বলেও মনে করছেন তিনি। অতীতের যে তিনটা ঘটনা আমি বললাম,
সেক্ষেত্রে 90-এ এক ধরনের ঐকমত্য থাকলেও জনগণের আন্দোলনের বাইরে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ করার ব্যাপারে বা রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ করার ব্যাপারে আমরা কিন্তু তাদের সাথে কথাবার্তা বলি নাই। কয়টা দলের সাথে কথা হয়েছিল সেদিন, কীভাবে আলোচনা, আজকে দেখুন সকলে আমরা যুক্ত আছি, আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি। তাহলে এই যে জায়গাটা, এই প্রশ্নটা আপনাকে, আমি এটাকে সন্দিক্ষণ মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সুরাহা হওয়া সম্ভব, আর এ সম্ভাবনাই জুলাইয়ের ঐক্যকে শক্তিশালী করবে বলে মনে করছে দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণের কার্যক্রম। বুথ রাখা হয়েছে 990টি। নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 260 জন, সিনেটে 62 জন ও হল সংসদে 603 জন প্রার্থী। 10টি প্যানেলে ভিপি পদে লড়ছেন 20 জন, জিএস পদে 15 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 16 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 28,901 জন। ভোটকে দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন শিক্ষার্থীরা। এদিকে সবগুলো প্যানেলের ভিপি প্রার্থীরা অমোচনীয় কালির মান নিয়ে অভিযোগ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কালির মান ঠিক আছে, শুকানোর জন্য কিছুটা সময় লাগে, তাৎক্ষণিক মুছে গেলেও দাগ থেকে যায়। কালিটা আসলে মানে কালকে যেভাবে বলা হলো নির্বাচন কমিশন থেকে যে তারা আমদানি করে নিয়ে আসছে কালি, আমরা আশা ছিল যে সকল বিশ্ববিদ্যালয় থেকে একটু অন্যরকম কিছু আমরা দেখব, বিতর্ক মুক্ত একটা নির্বাচন পাবো, উৎসবমুখর একটা নির্বাচন পাবো। কিন্তু এই যে একে একে যদি সমস্যা আসতে থাকে তাহলে কিন্তু এটা মানে প্রবলেমেটিক হয়ে যাবে পরবর্তীতে। অমন্ত্রণীয় কালি দেওয়ার কথা থাকলে আসলে সেটা হচ্ছে না, কালি উঠে যাচ্ছে 15 মিনিটের মধ্যে। আমি নিজেও ভোট দিলাম, তো দেখছি আসলে কালি উঠে যাচ্ছে। তো এটা এক জায়গায় সংশয় সৃষ্টি করছে যে কেউ চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে পরবর্তীতে। এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে, তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আর ওই এন্ট্রি হয়ে গেছে, ওটা রেকর্ড হয়ে গেছে, ওই আরেকবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগ তার নাই আর কি। রাষ্ট্রের ভোট গ্রহণ প্রার্থীদের অভিযোগ ও নিরাপত্তার বিষয়ে সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি মারুফ হাসানের কাছে। মারুফ, ভোটার উপস্থিতি ও ভোট গ্রহণ কেমন চলছে জানাবেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে ভোটের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে ভোটারদের উপস্থিতি বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন। এটি মূলত দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে পরিচিত। এখানে সোহরাওয়ার্দী হল এবং শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট প্রদানের জন্য উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে প্রার্থীরা এখানে কিছুক্ষণ আগেই ভোটারদের সঙ্গে কথা বললেন এবং তাদের যে ব্যালট নাম্বার সেটি তারা স্মরণ করে দিচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আজকে যদি তারা নির্বাচিত হয় পরবর্তীতে শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবেন এমনটি বলছেন। এবং পাশাপাশি আমরা এখানে ভোটার যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এখন পর্যন্ত ভোটে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর একটি অবস্থা আছে, তবে সময় যত গড়িয়ে যাবে এবং ভোটারের তাদেরও একটা প্রত্যাশা যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটি সম্পূর্ণ হয় এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে এইখানে ভিপি এবং জিএস পদ সহ অন্যান্য যে পদগুলোতে আছে সেগুলোতে পায়। যত সময় যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা যেমন ক্যাম্পাসে বিচরণ করছে, পাশাপাশি আবাসিক এবং অনাবাসিক হল থেকে যারা শিক্ষার্থী আছেন আবাসিক থেকে হল থেকে তারাও আসছেন এবং অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন বিভিন্ন মেস থেকে সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন ভোট প্রদান করার জন্য। তবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছেন যে হয়তোবা সর্বোচ্চ ভোট কাস্ট হবে এবার রাকসু নির্বাচনে, যেটি অন্যান্য যেসব নির্বাচন হয়েছে ইতিমধ্যে যে হল সংসদগুলো এবং সিনেট এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন তার চাইতে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে সেখানে ভোটের এবং ভোটারের সংখ্যার প্রেক্ষাপটটা একটু ভিন্ন হবে এবং এখানে ভোট বেশি সংখ্যক পরিমাণ পড়বে বলেও কিন্তু তারা আশাবাদী। এবং তারা বলছে যে কিছু ত্রুটি বিচ্যুতি এবং কিছু অভিযোগ আছে সেগুলো আসলে খুব জটিল কিছু না, তবে তারা অন্য অন্য যে জায়গাগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে
এবং প্রশাসনিক যে জায়গাগুলো আছে সেগুলোতে যাতে কোনো ধরনের সিকোয়েন্স ভেঙে না যায় সেটি কিন্তু তারা সর্বদা সচেষ্ট আছে এবং নির্বাচন কমিশন সার্বক্ষণিকভাবে সিসিটিভি যে ক্যামেরা যেখানে দেয়া আছে সেখান থেকে কিন্তু তারা সার্বক্ষণিকভাবে তদারকি করছেন যাতে কোনো ধরনের অহেতুক কোনো ঘটনা যাতে না ঘটে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট প্রদান করছেন। রাকসু নির্বাচনের বিষয়ে আমাদের সঙ্গে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাকিব এখন যুক্ত আছেন ডিন কমপ্লেক্স থেকে, আমরা একটু তার কাছে যাব। রাকিব, রাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, শিক্ষার্থীরা আসলে এখন পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা এবং নির্বাচন কমিশন অভিযোগের প্রেক্ষাপটে কি বলছেন একটু বলবেন? ধন্যবাদ মারুফ আপনাকে। আসলে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন ডিনস কমপ্লেক্সের সামনে আছি। আমরা এর আগে দেখেছি জুবিলি ভবনের ওখানে নির্বাচন ভোটার এবং এর পাশাপাশি প্রার্থী যারা ছিলেন তাদের উপস্থিতি, এবং সেক্ষেত্রে যত বেলা বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা নানা ধরনের অভিযোগ পেয়েছি। যেমনটা আমরা প্রথমে যেটি দেখেছি যে অনেকে আসলে ভোট দিতে এসেছেন কিন্তু ভোট দিতে আসার পরে দেখছেন যে তার আসলে সিরিয়াল নাম্বারটি পাচ্ছেন না। এক্ষেত্রে তিনি যে চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হননি সেটি আসলে তিনি জানেন না। সেক্ষেত্রে আসলে যে যারা ওখানে দায়িত্বরত ছিলেন তারা বলেছেন যে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কিন্তু এইরকম ধরনের নোটিশগুলো করেছেন এবং যেটি আসলে সাধারণ শিক্ষার্থীরা দেখেননি, হয়তো নির্বাচনের আমেজে মত্ত ছিলেন এবং সেখানে তিনি আসলে ভোটার হতে পারেননি। এইরকম কিছু আবার অনেকে কিন্তু আসলে ভোট কেন্দ্রে এই যে 43টি ভোট দিতে যাবেন সেখানে তাদের যে পুরো তালিকা সেই তালিকা রাখতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ঠিক একই অভিযোগটি কিন্তু করেছিলেন শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী। তিনি বলছিলেন যে তাদের সাথে আসলে নির্বাচন কমিশন বিমাতাসুলভ আচরণ করছেন এবং নির্বাচন কমিশনের কিছু কিছু শিক্ষক যারা কিনা আসলে ভোটার তারা যে নাম্বারগুলো আসলে তাদের কাছে রাখতে চাচ্ছেন এই 43টা সেই নাম্বারটি আসলে রাখতে দিচ্ছেন না। সুতরাং এইটি রাখতে না দেওয়ার কারণে তাদের যে ভোট দেয়া সেটি আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। অন্যদিকে আমরা থার্ড সায়েন্স বিল্ডিং এর ওখান থেকে সাধারণ শিক্ষার্থীদের কিছু অভিযোগ পেয়েছিলাম এবং একই সাথে এখন আমরা যাকে আসলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি ছাত্রদলের যে ভিপি প্রার্থী নূর, তিনি যে অভিযোগটি করছিলেন যে তিনি ভোট দেওয়ার পরে আসলে যে অমোচনীয় কালি সেটি আসলে মুছছে না বা মুছে যাচ্ছে এবং এটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে এইরকম অভিযোগ কিছু শিক্ষার্থীদের কাছ থেকে আমরা পেয়েছি। তারপরেও আসলে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে উপাচার্য তিনি বলেছেন যে অমোচনীয় কালি নিয়ে বা তার মান নিয়ে কোনো আসলে প্রশ্ন নেই, এটি কিছুটা সময় লাগে শুকোতে, তারপরেও যদি কেউ তুলে ফেলার চেষ্টা করে সেটি দাগ থাকে এবং এটি পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসাররা সহজে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারবেন। এবং একই সাথে এটি যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা সুতরাং এখানে আসলে সেই রকম কোনো সুযোগ নেই যে একজন প্রার্থী আবার আসলে ভোট দিতে গিয়ে সহজেই করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে তো পুঙ্খানুপুঙ্খভাবে আসলে নির্বাচন কমিশন উত্তর দিয়েছেন এবং এখন পর্যন্ত যেই ধরনের এখানে উপস্থিত আছেন সকলে আসলে বলছেন যে এই পরিমাণ আসলে ভোট কাস্ট হচ্ছে সেটি বেলা 4টা পর্যন্ত চমৎকার একটি ভোট কাস্ট হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যেমন বলা হচ্ছে, অন্যান্য প্রিজাইডিং অফিসাররাও কিন্তু সেটি বলছেন। পুরো ক্যাম্পাস জুড়ে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি গতকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল এবং এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে আমাদের আরও একটি প্রান্তে বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে সেখানে মিয়া আমিরুল সহকর্মী আছেন। আমি একটু জানতে চাই, আমিরুল একটু বলবেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সুন্দর এবং কতটুকু নিরবচ্ছিন্নভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে পারছে এই কমিশন? রাকিব, আমি কিন্তু এখানটায় সকাল থেকে দেখছিলাম ভোটের পরিস্থিতি, যেমনটি লক্ষ্য করেছি আপনিও যেমনটি বলছিলেন, তার আগে আমাদের আরেক সহকর্মী মারুফ তিনিও যেমনটি বলছিলেন যে মূলত যে ভোটার লাইনে যারা দাঁড়ানো ছিল তাদেরকে যে তাদের প্রচারপত্র দেওয়া হয়েছে কিংবা সেই যে অমোচনীয় কালি যেটি বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি মুছে যাচ্ছে বলে একটি অভিযোগ কিন্তু এখানেও আমরা পেয়েছি। এবং সেই সাথে এখানটায় যদি বলি যে ভোটারদের উপস্থিতি বলা চলে অন্যান্য কেন্দ্রের চেয়ে এখানটায় ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি রয়েছে, যেহেতু এখানটায় মূলত জুলাই 36 এবং সেই সাথে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরই এখানটায় তারা ভোট দিতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যে বিষয়টি বারে বারে বলছিল যে এখানটায় তাদের যে 35 বছর পর তাদের যে একটি উৎসবের আমেজ তারা পেয়েছেন, তারা কিন্তু সেটি নিয়ে বেশ উচ্ছ্বাস জানিয়েছেন। সেই সাথে এখানটায় কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়েছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম নারী ভিপি প্রার্থী, তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন ভোট দেওয়ার শেষে। তিনি যেমনটি বলছিলেন যে একটি সংখ্যার কথা জানিয়েছেন, যেমনটি শুরুতে বলছিলাম যে মূলত
প্রচারপত্র বিতরণ এবং সেই সাথে আরও একটি বিষয় যেটি বলছিলেন যে অমোচনীয় কালির কথা, তিনি আমাদের কিন্তু সে বিষয়ে দেখিয়েছেন। তারই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম এখানটায় যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তিনি যেমনটি বলছিলেন যে মূলত এটি খুব একটা হচ্ছে না, এবং একই সাথে আরও কিছু প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রে বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি। তবে এখানটায় অভিযোগের প্রেক্ষিতে তাদের যে বিষয়গুলো ছিল কিংবা এটা কতটুকু সত্য কি মিথ্যা সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন তৎপর রয়েছেন এবং সবকিছু বিচার বিশ্লেষণ করছেন। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রায় ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পেল নির্বাচিত প্রতিনিধি। ২৬টি পদের মধ্যে ভিপি, জিএস সহ ২৪টি পদে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, আর এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। ফল ঘোষণার পর ক্যাম্পাসের সার্বিক বিষয় নিয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চূড়ান্ত ফলাফলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন? এরই চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আজ ক্যাম্পাস বন্ধ রয়েছে। তবে যেই ফলাফল ঘোষিত হয়েছে সেই ফলাফল নিয়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের মাঝে আগ্রহ রয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আলোচনা সমালোচনা চলছে। এই যে নির্বাচিত সংসদ তারা কিভাবে কতটা কাজ করতে পারবেন সেগুলো নিয়েও কিন্তু নানান আলোচনা চলছে শিক্ষার্থীদের মাঝে। বিশেষ করে প্রায় ৩৬ বছর পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্র শিবির জয়লাভ করেছে এবং এর বাইরে যদি বলি হল সংসদের কথা, হল সংসদগুলোতে শিবির কয়েকটি হলে পূর্ণ প্যানেলে জয় অর্জন করেছে, কিন্তু সেখানে কিন্তু জয়ের শতাংশ যদি বলি সেখানে প্রায় ৮০% হলেই কিন্তু তারা পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে এবং হল সংসদে কিন্তু কেন্দ্রীয় সংসদের তুলনায় শিবিরের সফলতা কিছুটা কম। ২৭,৫০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৫% ভোটার তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা এখন তাদের কার্যক্রম শুরু করবেন। তাদের শপথ গ্রহণের বিষয় রয়েছে, শপথ গ্রহণের পরে মূলত তারা কাজ করবেন। শিক্ষার্থীদের এখন চাওয়ার অন্যতম জায়গাটি হচ্ছে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিকে তারা যেভাবে বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের, সেই স্বপ্ন যাতে পালিত হয়। অন্যদিকে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 13টি প্যানেল অংশ নিয়েছে এবং এর বাইরে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছিলেন। প্রত্যেকেই কিন্তু নিজের স্বপ্ন বা ভাবনার কথা কিন্তু ইশতেহারে তুলে ধরেছেন এবং সবগুলোই কিন্তু আমরা যদি বলি সৃজনশীল ভাবনা ছিল শিক্ষার্থীদের সেসব ইশতেহারগুলো। সেই সৃজনশীল ভাবনাগুলোর মধ্য থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের কথা যদি বলি, তারা কিন্তু বলেছিলেন যে অন্যান্য প্যানেল বা অন্যান্য শিক্ষার্থীরা যে সকল ইশতেহার দিয়েছিলেন সেখান থেকে যেগুলো তাদের ইশতেহারে ছিল না কিন্তু ক্যাম্পাসের জন্য মঙ্গল বয়ে আনবে, সে ধরনের ইশতেহারও তারা বাস্তবায়ন করবেন। এখন তারা আসলে সেই বিষয়গুলো কতটা পূরণ করবেন বা কতটা পালন করবেন, বাস্তবায়ন করবেন, সেগুলোই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে ছাত্রদলের প্যানেলের কথা যদি বলি, ছাত্রদলের প্যানেলও কিন্তু একটি ইশতেহার দিয়েছিল, সেখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলো কিন্তু শিবিরের ইশতেহারে ছিল না। শিবির বলেছিল যে তাদের যেই ইশতেহার সেই ইশতেহারের বাইরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো মূলত তারা তাদের যেই নির্বাচিত হলে তারা সেই বিষয়গুলো নিয়েও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ক্যাম্পাসের পরিবেশ কিন্তু আসলে তেমনটাই রয়েছেন এবং নির্বাচনের পরবর্তীতে কিন্তু কোনো ধরনের বড় সংঘাত, সহিংসতা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, নির্বাচনের সময়টাতেও কিছু অভিযোগ ছিল নির্বাচনের কিছু বিষয় নিয়ে, ভোট গ্রহণের কিছু বিষয় নিয়ে, কিন্তু নির্বাচন পরবর্তী দু একটি অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর বাইরে কিন্তু বড় কোনো সহিংসতা সংঘাত ঘটেনি। তাই ধারণা করা হচ্ছে সম্প্রীতির যে পরিবেশ বজায় ছিল নির্বাচনের আগে থেকে ভোট গ্রহণ এবং ফলাফল পরবর্তী, সেই সম্প্রীতির পরিবেশ নিয়েই ক্যাম্পাস বিনির্মাণে সকল শিক্ষার্থী একসাথে কাজ করবেন, সেটি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দাবিতে পঞ্চম দিনের আন্দোলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি না মানলে আজ চাকরি জাতীয়করণের এক দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবে আন্দোলনকারীরা। এর মধ্যে আলোচনার জন্য সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী বাজিদ সাদ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। সাদ, পদযাত্রা কর্মসূচি কখন শুরু করবেন শিক্ষকরা আর কি বলছেন তারা? পদযাত্রা কর্মসূচিটি আসলে নির্ভর করছে সচিবালয়ে শিক্ষকদের 10 সদস্যের যেই প্রতিনিধি দলটি গিয়েছে তাদের আলোচনা ফলপ্রসূ হওয়ার উপরেই নির্ভর করছে। অর্থাৎ সেখানে শিক্ষা উপদেষ্টা যদি তাদের এই দাবিগুলো অর্থাৎ 3 দফা দাবি মেনে নেন, সেক্ষেত্রে তারা পদযাত্রা অর্থাৎ
প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন না, কিন্তু যদি দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা যাবেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলছেন। আমরা দেখছিলাম যে গত 5 দিন ধরে শিক্ষকদের এই আন্দোলন চলছে এবং তারা শহীদ মিনারে আজ কিন্তু হাজার হাজার শিক্ষক এসে জড়ো হয়েছেন। তাদের এই 3 দফা দাবি সেটি যদি আজকের মধ্যে বাস্তবায়ন না হয়, অর্থাৎ প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে তারা 1 দফা জাতীয়করণের দাবিতে কিন্তু চলে যাবেন, তেমনটি কিন্তু আমাদেরকে তারা বলছেন। মূলত এই তাদের যে দাবিগুলো সেটি বেশ কিছু বছর ধরে চলছিল, তবে এটি জোরালো হয় গত 2-3 মাস আগে থেকে এবং এরপরে শিক্ষা উপদেষ্টা তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। তবে তাদের দাবি মেনে নেওয়ার কথা বললেও তাদেরকে মাত্র 500 টাকা বাড়ানো হয়, যেখানে তারা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% তারা চেয়েছিলেন তাদের উৎসব ভাতা। তবে এই 500 টাকা বাড়ানোর প্রতিবাদে কিন্তু মূলত তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন গত রবিবারে। তবে সেই অবস্থান কর্মসূচির মধ্যে পুলিশ তাদের উপরে হামলা চালায়। এর প্রতিবাদে তারা আজ 4 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছেন। পাশাপাশি সারা দেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, পাঠদান বন্ধ রেখে তারা কর্মবিরতিতে রয়েছেন এবং এটি মূলত 4 দিন ধরে চলছে। তবে তাদের মূল যে আন্দোলন সেটি 5 দিন ধরে চলছে। এর মাঝে তারা বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছেন, যদিও হাইকোর্ট ভবনের ঠিক সামনে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেখানে তারা বসে পড়েন এবং এরপরে গতকাল তারা শাহবাগে অবস্থান নেন, শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন। আজ তারা মূলত জাতীয়করণের 1 দফা দাবি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। তবে সেটি নির্ভর করছে পুরোপুরি 10 সদস্যের যে প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন সেই আলাপ যদি ফলপ্রসূ হয় সেক্ষেত্রে তারা যাবেন না, যদি ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে তারা 1 দফা দাবিতে পদযাত্রায় যাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। 5ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী বাইজেস সাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। অন্যদিকে আসলে 6 লাশ পোড়ানোর মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজকে মূলত 5ম দিনের যিনি যুক্তিতর্ক উপস্থাপন সেটি করছেন প্রসিকিউশন ট্রাইব্যুনালের। আজকে মূলত যে বিষয়গুলো তাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে যে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, সেখানে এই যে কমান্ড রেসপন্সিবিলিটির যে অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ যারা এই গণহত্যায় নির্দেশদাতা ছিলেন তাদের দায় কতটুকু রয়েছে সেই বিষয়গুলো আন্তর্জাতিক আইনে কি বলা আছে সেটি তিনি ব্যাখ্যা দিচ্ছেন। সেখানে বলা হয়েছে যে এই যে গণহত্যা চালানোর পরে যিনি কমান্ড রেসপন্সিবিলিটি শীর্ষে থাকেন তিনি যদি এই গণহত্যার বিষয়ে জানেন সেই বিষয়ে তার দায় রয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বলছেন যে এই যে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে জুলাই আগস্টে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী তার কমান্ড রেসপন্সিবিলিটির শীর্ষে ছিলেন। পরবর্তীতে তিনি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই আসাদুজ্জামান খান কামাল, পরবর্তীতে পুলিশের যিনি আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ধাপে ধাপে এরকম কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় তারা রয়েছেন। তারা শুধু এই গণহত্যার বিষয়ে জানতেনই না, মূলত তারাই নির্দেশ দিয়েছেন এই গণহত্যা চালানোর জন্য, যার কারণে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সেই আইন অনুযায়ী তারা সবাই আসলে দোষী সাব্যস্ত বা তাদের যে দায় রয়েছে সেই বিষয়গুলো তিনি তার ব্যাখ্যায় তুলে ধরছেন। পাশাপাশি আজকে মূলত এই প্রসিকিউশনের পক্ষ থেকে যে যুক্তিতর্ক সেটি শেষ করার কথা রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে এই যে গণহত্যা চালানো হয়েছে কোন কোন বিষয়গুলো রয়েছে সেটি তথ্য উপস্থাপন তারা করছেন। অর্থাৎ এই যুক্তিতর্কের উপরই আসলে নির্ভর করছে যে এই গণহত্যা চালানো হয়েছে যারা আসামি রয়েছেন শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, তাদের দোষ কতটা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটি শেষ হলে তাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে যিনি আসামিপক্ষের আইনজীবী রয়েছেন অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, তিনি তার যুক্তি তুলে ধরবেন। তিনি চেষ্টা করবেন যে তার যারা আসামি রয়েছেন তাদেরকে এই মামলা থেকে
যাতে এই নির্দোষ প্রমাণ করা যায় সেটি তিনি চেষ্টা করবেন আসামি পক্ষের আইনজীবী। পরবর্তীতে আবারও প্রসিকিউশনের পক্ষ থেকে এই যুক্তি খণ্ডন করা হবে। অর্থাৎ বলা যায় যে এই যুক্তিতর্কী হচ্ছে এই মামলার সর্বশেষ ধাপ। এরপরে রায়ের জন্য নির্ধারণ করা হবে এবং এই যুক্তিতর্কের ওপরই আসলে নির্ভর করছে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে রায়টি বিরুদ্ধে আসবে বা পক্ষে আসবে সেই বিষয়টি এই যুক্তিতর্কের উপরই নির্ভর করবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বাংলাদেশ ভারত সীমান্তের ত্রিপুরা রাজ্যে 3 বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ও তীর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট বলে জানিয়েছে বিজিবি। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত। বৃহস্পতিবার ভোরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 জন বাংলাদেশি গত 2 থেকে 3 দিন আগে ভারতে প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। বিজিবির ধারণা, নিহতরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময় চুক্তির অধীনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। স্থানীয় সময় বুধবার রাতে রেড ক্রস সোসাইটির কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সহায়তার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। আর ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের 28 জিম্মির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হবে না। পাশাপাশি যুদ্ধবিরতি ভেস্তে গেলে হামাসকে পরাজিত করতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।